Hello student, welcome to হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্মে আরও একবার তোমাদের স্বাগত। আমরা আজকে ক্লাস 7 এর ইউরোপ মহাদেশের যে রুর শিল্পাঞ্চল সেইটা সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা ইউরোপের ভূপ্রকৃতি, নদ নদী এবং তার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমরা জেনেছি এবং এটাও জেনেছি যে ভূপ্রকৃতির সাথে নদ নদী কীভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং জলবায়ুর সাথে স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জড়িত এবং এই বৈচিত্র্যময় যে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ এই অঞ্চলটিকে আরও উন্নত করে তুলেছে। তাহলে চলো শুরু করি। আচ্ছা, রুর শিল্পাঞ্চল সম্পর্কে বলতে গেলেই প্রথমে এর অবস্থান সম্পর্কে বলতে হয়। যেমন এখানে দেখা যাচ্ছে যে লেখা আছে যে জার্মানির রুর শিল্পাঞ্চল, জার্মানির রাইন ও তার দুই উপনদী রুর ও লিপের সংযোগস্থলে কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল, যার নাম হচ্ছে রুর শিল্পাঞ্চল। ইউরোপের রুর শিল্প হচ্ছে প্রধান একটা শিল্পাঞ্চল, অর্থাৎ রুর নদীর তীরে অবস্থিত এই অঞ্চলটা জার্মানির নর্থ রাইন ও ওয়েস্টফালিয়া রাজ্যের অবস্থিত এবং কয়লা এবং খনিজ সম্পদের জন্য এটা পরিচিত। এর অবস্থান সম্পর্কে বলতে গেলে বলা যায় যে এটা পশ্চিম জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্যের রুর নদীর তীরে অবস্থিত এবং এর অর্থনৈতিক গুরুত্ব হিসেবে বলা যায় যে এই কয়লার খনি। এই শিল্পাঞ্চলের উত্তরে লিপে নদী, দক্ষিণে রুর ও পশ্চিমে রাইন নদী প্রবাহিত হয়েছে। আচ্ছা, একটু আমরা যদি যে নদ নদীর যে মানচিত্র সেখানে যাই তাহলে খানিকটা আমরা বুঝতে পারবো। দেখো, এখানে যে নদীগুলোর কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে রাইন নদী, রাইন এবং তার দুই উপনদী রুর ও লিপের সংযোগস্থল। রাইন নদী আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে রাইন নদী এবং এই রাইন নদীর দুটো উপনদী যার নাম হচ্ছে রুর ও লিপ। সেই রুর এবং লিপের সংযোগস্থলে এইরকম জায়গাতে কিন্তু এই রুর শিল্পাঞ্চলটা গড়ে উঠেছে, যেটা ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এবার যে সীমানাটার কথা বলা হয়েছে সেখানে দেখো বলা হচ্ছে উত্তরে লিপে নদী এবং দক্ষিণে রুর এবং পশ্চিমে রাইন নদী, অর্থাৎ পশ্চিম দিকে কিন্তু রাইন নদী। আর তার পূর্ব সীমানায় রয়েছে সয়ারল্যান্ড উচ্চভূমি। ভূপ্রকৃতির যে মানচিত্র সেটা একটু দেখে নিই। এই যে এই সমস্ত জায়গায় কিন্তু এখানটায় রুর শিল্পাঞ্চল গড়ে উঠেছে, যেখানে ওই সয়ারল্যান্ড উচ্চভূমি রয়েছে। আচ্ছা, এরপর আমরা আবার মূল যে বিষয় সেখানে ফিরে আসছি। এখানে কি বলা হয়েছে যে এই অঞ্চলটা প্রায় 4600 বর্গ কিলোমিটার বিস্তৃত
এবং রুর শিল্পাঞ্চলের যে প্রাকৃতিক পরিবেশ সেটা সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হচ্ছে হিমবাহ এবং নদীর সঞ্চয় কার্যের ফলে এই অঞ্চলটা প্রধানত সৃষ্টি হয়েছে। সেই জন্য ভূপ্রকৃতি এখানে সামান্য ঢেউ খেলানো, অর্থাৎ উঁচু নিচু। হিমবাহের যে সঞ্চয় কার্য, সেই সঞ্চয় কার্যের ফলে ছোট ছোট এখানে টিলা দেখতে পাওয়া যায়, যাদের গড় উচ্চতা হচ্ছে 240 মিটারের মতো। এরপরে যেটা দেখা যায় সেটা হচ্ছে রুর অঞ্চলের প্রধান নদী হচ্ছে রাইন নদী। আগেই আমরা আলোচনা করলাম। এই নদী দক্ষিণে কোলন শহরের কাছে রুর অঞ্চলে প্রবেশ করে পশ্চিম সীমানা বরাবর প্রবাহিত হয়ে রুর এবং লিপে এই দুটি নদী এই অঞ্চলের পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে এসে রাইন নদীতে মিশেছে। নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে উর্বর পলিমাটি এখানে দেখতে পাওয়া যায় এবং দক্ষিণে চারনোজেম ও উত্তরে পটজল মাটি দেখতে পাওয়া যায়। অর্থাৎ এই অঞ্চলটার যে দক্ষিণ দিক সেখানে চারনোজেম এবং উত্তরে পটজল মাটি দেখতে পাওয়া যায়। রুর অঞ্চলের জলবায়ু যেটা বলা হচ্ছে যে নাতিশীতোষ্ণ, শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির। গ্রীষ্মকালে এখানে উষ্ণতা মাঝারি ধরনের থাকে এবং শীতকালে বেশ শীতল, এবং পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছর ধরেই এখানে মোটামুটি বৃষ্টিপাত হয়ে থাকে। যদিও এই বৃষ্টিপাতের পরিমাণ সেখানে ভীষণভাবে কম এবং গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালের গড় উষ্ণতা হচ্ছে 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর গড় বৃষ্টিপাত যেহেতু ভীষণই কম, সেটা হচ্ছে 50 থেকে 70 সেন্টিমিটার। এই যে প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর করে এখানে কৃষি এবং শিল্প গড়ে উঠেছে। এই কৃষি এবং শিল্প এবং বসতির প্রয়োজনে এখানে বনভূমির সংখ্যা অনেক কমে গেছে এবং শিল্পাঞ্চলে দূষণ রোধের জন্য কিছু সংরক্ষিত বনভূমি রয়েছে এবং এখানে কিছু বনভূমি সৃষ্টিও করা হয়েছে যেটা পরিকল্পিত। এইসব বনভূমিতে কি কি গাছ লাগানো হয়েছে? পাইন, বার্চ, ওক, বীচ, ফার জাতীয় গাছ এখানে লাগানো হয়েছে। এই গেল রুর অঞ্চলের যে প্রাকৃতিক পরিবেশ সেটার সম্পর্কে বিস্তারিত একটা ধারণা। এরপরে যেটা বলা হবে সেটা হচ্ছে রুর শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ কেমন। অর্থনৈতিক পরিবেশ বলতে বোঝায় যে এর যোগাযোগ ব্যবস্থা কীরকম, এখানকার প্রধান যে শিল্প সেগুলো কি কি, এবং সেই কাঁচা মাল বা সেই শিল্পের যে কাঁচা মাল সেটা কি, বা সেই শিল্পটা কতটা দেশে প্রসারিত, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু অর্থনৈতিক পরিবেশকে নির্দেশ করে। এখানে দেখো বলা হচ্ছে যে প্রধান খনিজ সম্পদ এখানে কয়লা এবং এই শিল্পাঞ্চলের প্রাণ। এই রাইন, লিপে এবং রুর নদীর মাঝের অঞ্চলে প্রচুর পরিমাণ অ্যান্থ্রাসাইট এবং বিটুমিনাস জাতীয় কয়লা, জাতীয় যেটাকে উৎকৃষ্ট মানের কয়লা বলা হয়, সেই কয়লা কিন্তু এখানে পাওয়া যায়। এবং সেটা কোন অঞ্চল? সেটা হচ্ছে রাইন, লিপে এবং রুর নদীর যে মাঝের অঞ্চল সেখানে। এছাড়াও যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এখানে কিছু কিছু জায়গায় খনিজ তেলও পাওয়া যায়। এবং প্রত্যেকটা শিল্পাঞ্চলের গড়ে ওঠার পেছনে কিছু কিছু কারণ থাকে, যেমন হচ্ছে যেটা এই ক্ষেত্রেও রয়েছে, যেমন হচ্ছে উন্নত পরিবহন ব্যবস্থা। যেমন এই অঞ্চলে রেল, সড়ক এবং জলপথ পরিবহন ব্যবস্থা খুবই উন্নত এবং যার ফলে এই অঞ্চলে শিল্পের বিকাশে সাহায্য হয়েছে। রাইন নদীর পূর্ব দিকে রাইন হার্নে
ডটমুন্ড খাল ও উত্তরে লিপে খাল, এই দুটো খাল কাটা হয়েছে। নদীগুলো এই খাল পথের মাধ্যমেই কি হয়, পরস্পরের সাথে যুক্ত এবং সারা বছর নৌ পরিবহনের উপযুক্ত হয়। অর্থাৎ রাইন নদীটাকে কেন্দ্র করেই তার উপনদীর এবং রাইন নদীর যে যোগাযোগ ব্যবস্থা, সেটা খাল কেটে এরা নৌ পরিবহনের উপযুক্ত করে তুলেছে, যাতে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হয়। এবং রুর শিল্পাঞ্চলের উত্তরে অবস্থিত হামবুর্গ বন্দর এই শিল্পাঞ্চলের বিকাশে যথেষ্ট সাহায্য করেছে। এরপর যেটা বলা যায় যে এই শিল্পাঞ্চল আরো পপুলার হওয়ার কারণ কি, সেটা হচ্ছে স্থানীয় লৌহ আকরিক। রুর শিল্পাঞ্চলের অন্যতম প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, যা এই অঞ্চলের সিয়েগারল্যান্ড অঞ্চলে প্রাপ্ত প্রচুর পরিমাণ লৌহ আকরিক এবং ফ্রান্স ইংল্যান্ড থেকে আমদানিকৃত লৌহ আকরিকের উপর নির্ভর করে গড়ে ওঠে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র কয়লাই না, লৌহ আকরিকও এখানে, লৌহ ইস্পাত শিল্পও এখানে গড়ে উঠেছে। দেখো এই ম্যাপটাতে কিন্তু রয়েছে কোন কোন জায়গাগুলো লৌহ ইস্পাত শিল্প। এছাড়াও ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে, রাসায়নিক শিল্প, সুরা শিল্প, বয়ন শিল্প, সিমেন্ট শিল্প, কাঁচ শিল্প, তামাক শিল্প, এই এতগুলো শিল্প এই এই অঞ্চলটা জুড়ে বিস্তৃতি লাভ করেছে। এর কারণ হচ্ছে এর আরেকটা কারণ হচ্ছে এইখানকার ঘন জনবসতি। অর্থাৎ পশ্চিম জার্মানির এই অঞ্চলটি অন্যতম প্রধান ঘনবসতি পূর্ণ অঞ্চল হওয়ায় শিল্পের প্রয়োজনীয় সুলভ এবং আধুনিক কারিগরি বিদ্যায় দক্ষ শ্রমিক এই জিনিসের অভাব কিন্তু এখানে হয় না। এই অঞ্চলের অন্তর্গত ডুসেলডর্ফ, এসেন, ডর্টমুন্ড প্রভৃতি প্রধান প্রধান শহরগুলোতে কি দেখা যায় যে 10 মিলিয়ন মানুষ এখানে বসবাস করে, যা এই শিল্পাঞ্চলে উৎপাদিত দ্রব্যের বিশাল বাজার গড়ে তুলেছে। এই যে এখানে হচ্ছে ডর্টমুন্ড, ডুসেলডর্ফ এবং হচ্ছে এসেন, এই সমস্ত অঞ্চলগুলো। এই যে এসেন, এগুলো। এবার দেখো তোমরা এই যে নদীগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত হয়েছে। এই যে লিপে, এটা হচ্ছে রাইন নদী এবং এটা হচ্ছে এমসার, এর পাড়েতেই ডর্টমুন্ড, আর এখানে হচ্ছে রুর। এই তিনটে নদীর যে সংযোগস্থল, সেখানে বিশেষ করে কয়লা এবং অন্যান্য জায়গায় লৌহ ইস্পাত শিল্প এবং কিছু খনিজ তেলও এখানে, খনিজ তেলের যে শিল্প সেটা এখানে গড়ে উঠেছে। আর মেন যে শহরগুলো শিল্পাঞ্চল, সেগুলো বলা যায় ডর্টমুন্ড, এসেন, এই সমস্ত অঞ্চলগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে যে রুর শিল্পাঞ্চল লৌহ ইস্পাত শিল্পের সাথে সাথে অন্যান্য শিল্পেরও সমাবেশ এখানে লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে সিমেন্ট, এই যে আমি যেগুলো বললাম, সিমেন্ট, ইঞ্জিনিয়ারিং, বস্ত্রবয়ন শিল্প প্রভৃতি। আচ্ছা, এরপরে বলছে যে প্রধানত শিল্পাঞ্চল হওয়ার কারণে এখানে কৃষির পরিমাণ এবং কৃষির গুরুত্ব দুটোই কম। শহরের পাশাপাশি অঞ্চলে মিশ্র কৃষি পদ্ধতিতে গম, যব, আলু, ওট, ফল, ফুল চাষের সঙ্গে পশুপালন এবং দুধ, মাংস উৎপাদনও করা হয়। এই মিশ্র কৃষি পদ্ধতিতে কিন্তু এই যে চাষ এবং পশুপালন
দুটোই করা হয়ে থাকে। মিশ্র কৃষি বলতে বোঝায় যে মানে একই জায়গায় যেমন গম বা ধানের মতো ফসল চাষ হবে, ঠিক সেরকমভাবেই একই সাথে গবাদি পশু, ভেড়া, শূকর, হাঁস, মুরগি সেগুলো পালন হবে। এক্ষেত্রে সম্পদের সুষম ব্যবহার সম্ভব হয়, অর্থাৎ পশুপালনের জন্য যে বর্জ্য থেকে সার তৈরি হয় তা মাটির উর্বরতা বাড়ায় এবং রাসায়নিক সারের ব্যবহারটাও কমায়, এবং তার সাথে সাথে যে উৎপাদনশীলতাও বৃদ্ধি করা যায়। এটা হচ্ছে মিশ্র কৃষির সবথেকে যেটা ইতিবাচক দিক সেটা। তাহলে আমরা জানলাম যে রুট শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক যে বিষয়গুলো সেগুলো আমরা জানলাম। এবার দেখো এখানে সংক্ষেপে লৌহ ইস্পাত শিল্প কোথায় কোথায় গড়ে উঠেছে সেগুলো বলা হয়েছে, যেমন ডুইসবার্গ, মুলহাইম, এসেন, ডর্টমুন্ড, গেলসিনকির্চেন, হ্যাম, হ্যাটিনজেন। এগুলো ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে ডর্টমুন্ড, বোখুম, এসেন, ডুইসবার্গ, হ্যাম এইসব জায়গায়। রেল ইঞ্জিন, মোটর গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি হয়ে উঠেছে হ্যাগেন এবং গ্লোডবার্গে। রাসায়নিক যে রং, ওষুধ, কীটনাশক, বিস্ফোরক দ্রব্য সেগুলো গড়ে উঠেছে ডুইসবার্গ, হ্যাম, বট্রপ, রেকলিং, হার্জেন, গ্লাডবার্গ। এবং সিমেন্ট শিল্প গড়ে উঠেছে এসেন, গেলসেনকির্চেনে। বস্ত্রবয়ন শিল্প গড়ে উঠেছে এসেন, মোচেন, গ্লাডবার্গ, আচেন, ডুইসবার্গ, বট্রপ। বৈদ্যুতিক শিল্প গড়ে উঠেছে অচেন, বোখুম, ডর্টমুন্ড। কাঁচ শিল্প গড়ে উঠেছে গেলসিনকির্চেন এবং খাদ্য প্রক্রিয়াকরণ গড়ে উঠেছে ডুসেলডর্ফ এবং ডুইসবার্গে। এই যে শিল্পাঞ্চলগুলো, এই শিল্প কেন্দ্রের নামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা দেখে নেবে। এবার বলা হচ্ছে যে কোনো অঞ্চলে শিল্প স্থাপনের জন্য কি কি প্রয়োজন হয় বুঝে নাও। এখানে যে উপাদানগুলো আছে সেগুলো কিন্তু সবকটাই প্রয়োজন হয়। যেমন জমিও প্রয়োজন হয়, একটা শিল্প স্থাপনের জন্য একটা উপযুক্ত জমির দরকার। শ্রমিক তো অবশ্যই দরকার, কারণ শ্রমিক ছাড়া সেই শিল্পকে এগিয়ে নিয়ে যাবে কে এবং তার উৎপাদন বৃদ্ধি করবে কে? সেটা শ্রমিক। মূলধন অবশ্যই লাগবে, যেমন একটা শিল্প স্থাপনের ক্ষেত্রে প্রচুর পরিমাণ টাকা পয়সা লাগে, যেটাকে মূলধন বলা হচ্ছে। কাঁচামাল, অর্থাৎ একটা শিল্প স্থাপনের ক্ষেত্রে কাঁচামাল, অর্থাৎ বস্ত্রবয়ন শিল্পের ক্ষেত্রে যেমন আমরা যে কার্পাস যে তুলো সেটাকে কাঁচামাল হিসাবে ধরি, সেই রকম ধরনের কাঁচামালের কথা এখানে বলা হয়েছে। নেক্সট হচ্ছে পরিবহন। অবশ্যই পরিবহন ব্যবস্থার দরকার আছে, কারণ পরিবহন ব্যবস্থা না থাকলে একটা অঞ্চল থেকে, অর্থাৎ কাঁচামাল থেকে শিল্পাঞ্চলে এবং শিল্পাঞ্চল থেকে বাজার এবং অন্যান্য স্থানে পরিবহন ব্যবস্থা যদি উন্নত না হয় তাহলে সেগুলোর কিন্তু নির্দিষ্ট জায়গায় পৌঁছানো যাবে না। এর পরের পয়েন্ট হচ্ছে বাজার। বাজারও কিন্তু খুবই দরকার, কারণ একটা শিল্প স্থাপনের ক্ষেত্রে বাজারের অবস্থান যদি সঠিকভাবে না হয় এবং বাজার ঠিক মতো না ধরা হয় তাহলে কিন্তু কোথায় বিক্রি করবে, সেই জিনিসটা কোথায় বিক্রি হবে সেটা নির্দিষ্ট হয় না। নেক্সট হচ্ছে যে জল, শক্তি সম্পদ এবং সরকারি নীতি। জল তো অবশ্যই একটা শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয়। শক্তি সম্পদ, অর্থাৎ এই শিল্পের কাঁচামাল থেকে যখন একটা দ্রব্য উৎপাদন হচ্ছে তখন সেখানে অবশ্যই একটা শক্তি সম্পদ লাগছে। ইলেকট্রিসিটি বলো বা একটা মেশিন চালানোর জন্য যা যা প্রয়োজন সেটা কিন্তু শক্তি সম্পদ দিচ্ছে। এবং সরকারি নীতি বলতে যে শিল্প স্থাপনের ক্ষেত্রে এবং সেই শিল্পজাত দ্রব্যগুলো দেশে এবং বিদেশে
আমদানি রপ্তানির ক্ষেত্রে সরকারের নীতি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সমস্ত বিষয়গুলোই কিন্তু একটা শিল্প স্থাপনের জন্য প্রয়োজন হয়। নেক্সট যেটায় আমরা চলে যাব সেটা হচ্ছে লন্ডন অববাহিকা, যেটা ইউরোপে যেটা এখানে বলা হয়েছে ইউরোপ মহাদেশের অন্তর্গত যে বিষয়টা সেটাতে বলা হয়েছে। এখানে একটা গল্প রয়েছে, যেমন দীপাদের স্কুলে ভূগোল ক্লাসে আজ লন্ডন অববাহিকা পড়ানোর কথা। তার আগে দীপারা নিজেদের মধ্যে লন্ডন সম্পর্কে আলোচনা করেছিল। মলি বলল যে লন্ডন শহর ইংল্যান্ডে অবস্থিত, আর ইংল্যান্ড হলো সেই দেশ যেখান থেকে ইংরেজরা ভারতে এসেছিল। তিতলি তখন বলে উঠল যে কলকাতা শহর যেমন গঙ্গা নদীর ধারে অবস্থিত, তেমন লন্ডন শহরটা টেমস নদীর ধারে গড়ে উঠেছে। মুনাই বলল যে লন্ডন শহরের কাছে গ্রিনিচের ওপর দিয়ে মূল মধ্যরেখা গেছে। দেখো, এই যে বিভিন্ন জন বিভিন্ন তথ্য রাখলো, এটার মধ্যে দিয়ে কিন্তু লন্ডন অববাহিকা বা লন্ডন সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। যেমন মলি যেটা বলেছে যে লন্ডন শহর ইংল্যান্ডে অবস্থিত, এবং এই ইংল্যান্ড কিন্তু একসময় ইংল্যান্ড থেকেই ইংরেজরা ভারতে এসেছিল, এই তথ্যটা আমরা পেলাম। তিতলি বলেছিল যে কলকাতা শহর যেমন গঙ্গা নদীর ধারে অবস্থিত, তেমন লন্ডন শহরটা টেমস নদীর ধারে অবস্থিত। এটা সম্পর্কে আমরা লন্ডনের একটা প্রাকৃতিক সীমার কথা জানতে পারলাম। মুনাই বলল যে লন্ডন শহরের কাছে গ্রিনিচের ওপর দিয়ে মূল মধ্যরেখা গেছে। এটা আমরা সবাই জানি যে লন্ডনের শহরের কাছে গ্রিনিচের ওপর দিয়ে মূল মধ্যরেখা গেছে, যেটাকে বলা হয় যে আন্তর্জাতিক তারিখ রেখা। তাহলে এই লন্ডন শহরের যে গুরুত্বপূর্ণ দিকটি সেটা কিন্তু বিভিন্ন তথ্যের মাধ্যমে এই জায়গাটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এবার যেটা এক নজরে লন্ডন অববাহিকাটা দেখে নিই। এর অবস্থান হচ্ছে ব্রিটিশ যুক্তরাষ্ট্র, সীমানা হচ্ছে উত্তরে চিলটার্ন উচ্চভূমি, দক্ষিণে নর্থ ডাউন্স উচ্চভূমি, পশ্চিমে রেডিং শহর এবং পূর্বে উত্তর সাগর। প্রায় ৭৭৬০ বর্গ কিলোমিটারের মতো এর আয়তন, এবং এর আকৃতি কিছুটা মাটির সরার মতো। প্রধানত যে নদী আছে, প্রধান যে নদী সেটা হচ্ছে টেমস, এবং প্রধান বিমানবন্দর হচ্ছে হিথ্রো। লন্ডন অববাহিকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা সম্পর্কে বলতে গেলে বলতে হয়, যেটা বলা হচ্ছে যে ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব দিক থেকে প্রবাহিত টেমস নদীর উভয় তীরে চিলটার্ন এবং নর্থ ডাউন্স নামক দুটো পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমিতে লন্ডন অববাহিকার অবস্থান, এবং রাজধানী লন্ডন এই অববাহিকা অবস্থিত বলে তাই এর নাম হচ্ছে লন্ডন অববাহিকা। লন্ডন অববাহিকা অঞ্চলের প্রায় মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে টেমস নদী বয়ে চলেছে, এবং মোহনার কাছাকাছি বা লন্ডন অববাহিকার পূর্ব দিকে বিশেষ কোনো উচ্চভূমি আর দেখতে পাওয়া যায় না। দেখো, এখানে প্রাকৃতিক একটা সীমারেখা কিন্তু এখানে রয়েছে। যাবে এখানে বলা হচ্ছে যে উত্তর, পশ্চিম এবং দক্ষিণ দিকে চিলটার্ন, হোয়াইট হর্স ও নর্থ ডাউন্স নামে তিনটে উচ্চভূমি দেখা যায়। এখানে যেটা বলা হয়েছে চিলটার্ন, হোয়াইট হর্স আর নর্থ ডাউন্স। অতীতে এই উচ্চভূমি অঞ্চলের মাঝখানের অংশ বসে গিয়ে এই নিম্নভূমির সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে টেমস এবং তার উপনদী সঞ্চয় কার্যের ফলে এই লন্ডন অববাহিকার উদ্ভব হয়েছে। এখানে টেমস নদী বয়ে গেছে। তাহলে সমগ্র লন্ডন অববাহিকার ঢাল কোন দিকে সেটা বোঝা যাচ্ছে। এই নদী পশ্চিমে কর্সল পাহাড়ে উৎপন্ন হয়ে হোয়াইট হর্স ও চিলটার্ন পর্বতের মধ্যবর্তী গোরিং গ্যাপের মধ্য দিয়ে লন্ডন অববাহিকায় প্রবেশ করেছে।
এবং পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর সাগরে গিয়ে মিশেছে। টেমসের প্রধান যে উপনদীগুলো সেগুলো হচ্ছে লি, রোডিং, ওয়ে, মোল প্রভৃতি এগুলো। এখানকার উষ্ণতা, গ্রীষ্মকালীন উষ্ণতা হচ্ছে 18 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন 3 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বৃষ্টিপাত হচ্ছে 60 থেকে 75 সেন্টিমিটার। আর লন্ডনের যে জলবায়ু সেটা হচ্ছে যে এখানকার জলবায়ু আর্দ্র আর আকাশ প্রায়শই মেঘাচ্ছন্ন থাকে এবং বৃষ্টিপাত হয়, তবে এটা তুলনামূলকভাবে শুষ্ক অঞ্চল। অববাহিকার সর্বনিম্ন যে এককটি প্যালিওজিন যুগের পলি দ্বারা গঠিত, যেটা অগভীর সামুদ্রিক বালি দিয়ে তৈরি। অর্থাৎ এই যে নিচু যে অংশটা সেটা বলছে যে প্যালিওজয়ী বালি দ্বারা এটা তৈরি। এখানকার জলবায়ু যে গড় বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ 750 মিলিমিটার, যা তুলনামূলকভাবে অনেকটাই কম হয়ে থাকে। আর এখানকার জল, টেমস নদী হচ্ছে এখানকার প্রধান নদী এবং যেটা এই উচ্চভূমি এই যে লন্ডন অববাহিকা এর মধ্যেই এটা অবস্থিত। নেক্সট এটা বলা হচ্ছে যে লন্ডন অববাহিকা অর্থনৈতিক পরিবেশ। আমরা প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে জানলাম। আচ্ছা, যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে যেটা আমাদের বলা হয়নি সেটা হচ্ছে এই যে উচ্চভূমি, এই পাহাড়ের গায়ে অনেক ওক, বার্চ, অ্যাশ, লগ, পাইন এই সমস্ত গাছের বনভূমি দেখতে পাওয়া যায় এখানে। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। অর্থাৎ এর আগে যেরকম আমরা ইউরোপের রুট শিল্পাঞ্চলের কথা আমরা যেরকম আলোচনা করেছি, সেরকম লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশের যে গুরুত্বপূর্ণ দিক সেটা আমরা দেখে নিই। এখানে বলছে যে বসতি এবং শিল্পের প্রয়োজনে লন্ডন অববাহিকার বেশিরভাগ জমিই ব্যবহৃত। তবু স্থানীয় চাহিদা মেটানোর জন্য এখানে কিছু কিছু অঞ্চলে উন্নত যান্ত্রিক পদ্ধতিতে মিশ্র কৃষির মাধ্যমে কৃষিকাজ হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের এই রুট শিল্পাঞ্চলেও ঠিক যেরকমভাবে কৃষিকাজ, মিশ্র কৃষির একটা প্রয়োগ দেখা যায়, সেরকম কিন্তু লন্ডন অববাহিকাতেও মিশ্র কৃষি দেখতে পাওয়া যাচ্ছে। এবং বিপুল শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট খামারে ফল ও শাকসবজি উৎপাদন করে ট্রাকে করে শহরে পাঠানো হয়। এই যে ট্রাকে করে পাঠানোর যে পদ্ধতি সেটাকেই বলা হচ্ছে ট্রাক ফার্মিং। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ এই যে ট্রাকে করে পাঠানো হচ্ছে সমস্ত সবজি, ফল এগুলো, এই যে ট্রাকের ট্রাক শব্দটা থেকেই কিন্তু ট্রাক ফার্মিং এই কথাটা এসছে এবং সেটা লন্ডন অববাহিকা পক্ষে গুরুত্বপূর্ণ। এছাড়াও যে নদী অববাহিকায় গম, যব, ভুট্টা এই সমস্ত এখানে খাদ্যশস্য দেখতে পাওয়া যায়। এছাড়া আলুর সাথে সাথে ওটস এবং আলুর সাথে সাথে পশু খাদ্য হিসাবে হে, ক্লোভার ঘাসেরও চাষ করা হয়। পাশাপাশি উত্তর সাগর থেকে প্রচুর পরিমাণে মাছও এখানে ধরা হয়। এরপরে দেখে নিই যে টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন শহরটি এখানকার প্রধান শহর, বন্দর এবং শিল্প বাণিজ্য কেন্দ্র। এই অঞ্চলের রেলপথ, সড়কপথ পুরো জালিকার মতো এই শহরটাকে বিছিয়ে রয়েছে এবং লন্ডন যেমন একটা বিখ্যাত নদী বন্দর, তেমন একটা আন্তর্জাতিক বিমানপথেরও কেন্দ্র। এবং শিল্প বিপ্লবের পর থেকে এখানে দ্রুত শিল্পায়ন হয়েছে এবং মানুষের অভাব মেটাতে এখানে রেডিং, নিউবারি, ক্রয়ডন প্রভৃতি অনেক শহর এখানে গড়ে উঠেছে। লন্ডন অববাহিকার শিল্প ও শিল্প কেন্দ্রগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প গিল্ডফোর্ডে আছে, মোটর গাড়ি নির্মাণ লুটন অক্সফোর্ডে আছে, জাহাজ মেরামতি চ্যাথাম,
বিমান ও বিমান যন্ত্রাংশ রিডিং হ্যামেল হ্যাম্পস্টেড তে এটা রয়েছে, এবং বৈদ্যুতিক ও কৃষি যন্ত্র আছে রেডিং নিউবেরিতে, ছাপাখানা বা মুদ্রণ আছে ওয়াচফোর্ডে, কাগজ শিল্প আছে পারফিল্ড নর্থফ্লিক্ট ডার্টফোর্ডে, রাসায়নিক দেশলাই রয়েছে লন্ডনে, তথ্য প্রযুক্তি বিস্কিট রয়েছে রেডিংয়ে, ডেয়ারি এবং ময়দা শিল্প গড়ে উঠেছে লিচেস্টার এবং এসেক্সে। লন্ডন শহর পশম, চা, রবার ইত্যাদি পণ্যের একটা প্রধান বাণিজ্য কেন্দ্র, এবং এই টেমস নদীর খাড়ির মুখে অবস্থিত লন্ডন হচ্ছে পুনঃরপ্তানি একটা বন্দর। এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের উৎপাদিত দ্রব্য এখানে আসে এবং ক্রয় বিক্রয় হয় এই বন্দরটিতে। তাহলে আমরা জানলাম যে রুট শিল্পাঞ্চলের মতো যেসব নদীগুলো ওই যে কয়লা শিল্প এবং ইঞ্জিনিয়ারিং শিল্পের জন্য দায়ী ছিল, ঠিক সেরকমই এই যে উচ্চভূমি, সেই তিনটে উচ্চভূমির মাঝে যে টেমস নদীর যে উৎপত্তি হয়েছিল, এই টেমস নদীকে ঘিরেই কিন্তু সমস্ত যে জায়গাটার সেখানকার প্রাকৃতিক সম্পদ এবং অর্থনৈতিক সেটাকে ভিত্তি করে আবার অর্থনৈতিক কার্যকলাপগুলো গড়ে উঠেছে, এবং এখানকার অনুকূল প্রাকৃতিক পরিবেশ এবং জলবায়ুগত পরিবেশের জন্য এখানে জনসংখ্যাও অনেক বেশি। এর ফলে এখানে শিল্পাঞ্চল গড়ে উঠেছে, এবং সেটা বিভিন্ন বন্দরের উপস্থিতির কারণে আরও বেশি করে এটার আমদানি রপ্তানি বিষয়গুলো কিন্তু সারা দেশে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাহলে এখানেই আমরা আজকে এই লন্ডন যে অববাহিকা সেটা আলোচনার মাধ্যমে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। পরবর্তীকালে আমরা যে ক্লাস পাবো সেখানে আরও নতুন কিছু জানার চেষ্টা করব। ধন্যবাদ।